নির্ধাকে হজম করে নিলাম। আর তো মিষ্টি। অবশ্য নিরন না থাকলে আমার কোনো সমস্যা ছিল না। চোখকে বলতাম তুই দেখিস না, মনকে বলতাম তুই মনে রাখিস না। হারামি চুপ কর। হাঁ হাঁ করে হেসে ওঠে মার্শিয়াল। বিশাল মাঠের এক কোণে বসে আছে ইনশিরা। গায়ে একটা নীল শাড়ি জড়ানো, খোলা চুল থেকে অকৃত্রিম সৌরভ ভেসে আছে। জুতো খুলে পা দুটো বিছিয়ে রেখেছে সবুজ ঘাসের ওপর। বুনো ঘাসফুলের একটা মিষ্টি ঘ্রাণ ভেসে আছে, ছোট ছোট সাদা আর হলুদের মিশেলে। মাঠের ও প্রান্তে কিছু উঠতি বয়সের ছেলেরা ফুটবল খেলছে। আশফিক গাঢ় দৃষ্টিতে নির্নিমেষ তাকিয়ে অবলোকন করছে ইনশিরার এই শান্ত স্নিগ্ধ সৌন্দর্য। খুব কম সময়ে ইনশিরা এরকম চুপচাপ থাকে। ঘন অক্ষিপল্লব মেলে তাকিয়ে আছে মাঠের দিকে। হালকা বাতাসে ইনশিরার চুল ওর চোখের সামনে এসে পড়তেই বিরক্তকর ছাপ পড়ে ইনশিরার চোখ মুখে। আশফিক আলতোভাবে পরিণতিত হাতে ইনশিরার চোখের সামনের অগোছালো চুল ওর কানের পিছনে গুজে দেয়। ইনশিরা ঘাড় ঘুরিয়ে মেলান চোখে তাকায়। আশফিক তার চোখের পল্লব বারবার ওঠানামা করে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখছে ইনশিরাকে। ইনশিরা স্মিত হেসে শীতল গলায় বলল, এইভাবে তাকিয়ে কি দেখছো? আশফিক উদ্বেলিত গলায় বলল, তোমাকে। চোখের পলক ফেলে সোজা হয়ে বসে ইনশিরা। চোখে হেসে আরেকবার লজ্জা মিশ্রিত আবেশে অধর প্রশস্ত করে। স্নিগ্ধ গলায় আশফিক বলল, এখনো রেগে আছো আমার উপরে? ইনশিরা গাঢ় দৃষ্টি নিবদ্ধ করে আশফিকের নেত্র যুগলে। এই এক অন্যরকম অনুভূতি। ইনশিরা কোনো কথা বলল না। আশফিক আবারও বলল, ক্ষমা করা যায় না একটিবার? ইনশিরা বিরস হেসে বলল, সামলাতে পারবে আমাকে? আমি কিন্তু অন্য মেয়েদের মতো নই। আশফিক ছোট করে হাসে। ঘাড় ঘুরিয়ে ডান পাশে রাখা একগুচ্ছ গোলাপ তুলে দেয় ইনশিরার হাতে। আচমকায় ইনশিরা উচ্ছ্বসিত গলায় বলল, আমার জন্য? না, আমার হৃদয়ের সম্রাজ্ঞীর জন্য। ইনশিরা লজ্জা মিশ্রিত হাসি হাসে। আশফিকের দিক থেকে চোখ নামিয়ে গোলাপের মধ্যে নাক ডুবায়। লম্বা নিঃশ্বাস টেনে নেয়। গোলাপের গুচ্ছতে একটা রুমাল জড়ানো। ইনশিরা ধীরে ধীরে তা খুলে নেয়। দুই হাঁটু ভাঁজ করে আসন দিয়ে বসে। গোলাপগুলো কোলের মধ্যে রেখে শুভ্র রুমালটা দু হাতের ওপর রেখে মেলে ধরে। গুটি গুটি সেলাইয়ে তাতে লেখা, তুমি চাইলেই হব আমি নীল আকাশ, তোমায় নিয়ে বাঁধব সেথায় ভালোবাসার নিবাস। আবির রঙে রাঙানো গোধূলি বেলায় করব সন্ধ্যা বিলাস। তুমি চাইলেই করব তোমার চোখের কোণে বাস। চাইলেই দিতে পারি এই জীবন তোমার নামে আমার সঙ্গী। তুমি একমাত্র আমার আজন্মকালের হৃদয়ের সম্রাজ্ঞী। লাইনগুলো পড়তেই স্মিত হাসে ইনশিরা। নেত্রকোণে ছাপিয়ে আসে নোনতা জল। ইনশিরা আবারও পড়ে, অস্ফুটভাবে বারংবার পড়ে। প্রলজ্জিত চোখে আশফিকের দিকে তাকায়। চোখ ফিরিয়ে রুমালে ঠোঁট ছুঁয়ে দেয় ইনশিরা। আশফিকের এক হাত নিজের বুকের সাথে মিশিয়ে আলগোছে মাথা রাখে আশফিকের কাঁধে। শীত পড়তে শুরু করেছে। হিম হিম বায়ু বইছে। আশফিকের শরীরের উষ্ণতায় বেশ লাগছে ইনশিরার। আর একটু চেপে বসে ইনশিরা। আশফিক ওর মাথাটা হালকা হেলে দেয় ইনশিরার দিকে। দুজন নির্নিমেষ তাকিয়ে থাকে মাঠের দিকে। খেলা সমাপ্ত। মাঠ ছেড়ে চলে গেছে ছেলেগুলো। সূর্য হেলে পড়েছে। কমলা রঙের আভায় ছেয়েছে আকাশ। সেই সাথে রাঙিয়েছে ইনশিরার রঙিন জীবন। রাতের খাওয়া শেষ করে প্রহরের মনে পড়ল স্কুল ড্রেস ধুয়ে তা ছাদে শুকিয়ে দিয়েছিল, কিন্তু আনা হয়নি। তাই সিঁড়ি ভেঙে ছাদে এসে দেখে হিমেল শীতের রাতের কাপড়গুলো একদম শীতল হয়ে আছে। প্রহরের বেশ রাগ হলো। এত জরুরি জিনিস কেউ ভুলে যায়? জামা কাপড়গুলো কোল ভর্তি করে নিয়ে সিঁড়ির আঁচে আসতেই ওকে দেয়ালের সাথে চেপে ধরে প্রহরের অধর সুতায় মত্ত হয় আজরাহান। বিস্মিত চোখে আজরাহানের চোখের দিকে তাকিয়ে থাকে প্রহর। সময়ের পরিক্রমায় মানুষের জীবন বদলায়, বদলায় তার বর্তমান আর ভবিষ্যৎ, কিন্তু বদলানো যায় না অতীত। কিন্তু চাইলে অতীতকে ভুলে সামনে আগানো যায়। গত কয়েকদিনে আজরাহান আর প্রহরের সম্পর্কটাও অনেকখানি গাঢ় নিবিড় হয়েছে। এখন আর প্রহর আজরাহানের সব কথায় ঝাঁঝিয়ে ওঠে না। প্রহরের বিশ্বাস তার অতীত তার ভবিষ্যতের ওপর কোনো আঁচ ফেলবে না। আজরাহানের ব্যবহার আর কথায় প্রহর সে ভরসাটুকু পেয়েছে, যার কারণে সে এখন নিজেকে আজরাহানের কাছে সমর্পণ করতে আর কোনো দ্বিধা রাখেনি মনে। আজরাহান তার সবটুকু দিয়ে প্রহরকে আশ্বস্ত করেছে যে
জীবনের শেষ শ্বাসবিন্দু পর্যন্ত সে তার ডিঙ্গি নৌকার বইটা তার হাতেই রাখবে। সকল ঝড় ঝঞ্ঝাট উপেক্ষা করে তাকে পাড়ে টেনে নিয়ে আসবে। স্কুল শেষে আজও প্রহর বায়না ধরেছে সে খেতে যাবে। আজরাহান ওকে একটা ক্যাফেতে নিয়ে যায়। 2 হাতে বার্গার নিয়ে তাতেই দ্বন্দ্বপাঠী বসায় প্রহর। এইটুকু ছোট্ট পেট হলেও হাজিবাজি খাওয়াতে খুবই পারদর্শী প্রহর। অবশ্য প্রহর এই বাজে অভ্যাসের জনক আজরাহান নিজেই। প্রহরকে পাঠানোর জন্য কম তেল খরচ করেনি আজরাহান, তবে আসছে তৃপ্ত। নিষ্পলক চাহনিতে আবদ্ধ করে রেখেছে প্রহরকে আজরাহান। বিমুগ্ধের মতো প্রহরের করা প্রতিটি অঙ্গভঙ্গি অবলোকন করছে আজরাহান। প্রহরের সেদিকে ভ্রুক্ষেপ নেই। বার্গারের শেষ বাইট মুখে দিয়েই চোখ ফেলে আজরাহানের দিকে সরস গলায় বলল, এভাবে চেয়ে আছেন কেন আপনি? আগে দেখেননি কখনো? আজরাহান স্মিত হেসে হালকা নড়ে চড়ে বসে শান্ত গলায় বলে, খেতে খেতে তো একদিন আমাকেও ভুলে যাবি। প্রহর ভুরুই কঞ্চি করে ভেংসি কাটে। মুখের সামনে থাকা কোল্ড ড্রিঙ্কসের স্ট্র দিয়ে এক শিপ টেনে নেয়। এই ঠান্ডাতেও আজরাহানের কথা অমান্য করে জোরপূর্বক কোল্ড ড্রিঙ্কস নিয়েছে প্রহর। এক সিপ টেনেই এক শীতল নিঃশ্বাস ফেলে। চোখের কোণ ক্ষীণ করে উজ্জ্বল গলায় বলল, খাবেন? আজরাহান গম্ভীর গলায় বলল, না। খেয়ে দেখেন কি মজা, একদম ঠান্ডা। আজরাহান হালকা ঝুঁকে ফিসফিসিয়ে বলল, তোরাই খাব, দিবি? সরুন। আজরাহান সোজা হয়ে বসে গা দুলিয়ে হেসে ওঠে। স্বাভাবিক গলায় বলল, জলদি কর, আমার কাজ আছে। প্রহর স্ট্রতে চুমুক দিয়ে আরও কয়েক সিপ টেনে নেয়। ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসে নিজের গলা ভিজিয়ে ঠান্ডা ঠান্ডা গলায় বলল, কোথায় যাবেন? আজরাহান চোখ বাঁকিয়ে তাকায়, গাঢ় গলায় বলে, মার্শিয়াদের বাসায়। প্রহর উদ্দীপ্ত হয়ে উচ্ছ্বলিত গলায় বলল, আমিও যাব। আজরাহান উষ্ণ গলায় শক্তভাবে বলল, না, তোর সেখানে কাজ নাই। প্রহর কপট রাগ দেখিয়ে উত্তেজিত গলায় বলল, আমি যাব যাব যাব। আজরাহান দাঁতে দাঁত নিষ্পেষণ করে প্রলজ্জিত চোখে তাকায় প্রহরের দিকে। আজরাহানের চোখ দেখে হিম হয়ে আসে প্রহরের শরীর। প্রহর কথা বাড়ায় না। ইদানিং আজরাহানের সাথে আগের মতো উচ্চবাচ্য করে না, কিন্তু প্রহর ওর খুব ক্লান্ত মুখ আজরাহানের চোখ এড়ায় না। খাওয়া শেষে বাইকে উঠতে গেলে প্রহরের ম্লান মুখ দেখে আজরাহান নিজেকে শূন্য মনে হয়। আজরাহান সরস গলায় বলল, নিয়ে যাব, তবে আমার একটা শর্ত আছে। প্রহর প্রশ্নবিদ্ধ চোখে তাকায় আজরাহানের দিকে। আজরাহান ওর মনোভাব বুঝতে পেরে নিজেই শান্ত ও কঠিন গলায় বলল, একদম মার্শিয়াদের আশেপাশেও যাবি না। প্রহর নীরস গলায় প্রশ্ন ছড়ে বলে, গেলে কি করবেন? আজরাহান বাতাসের বেগে প্রহরের একদম কাছে চলে আসে। সংক্ষুব্ধ গলায় বলল, একদম জানে মেরে ফেলবো। প্রহর চোখ ছোট ছোট করে নির্বাক দৃষ্টি রাখে আজরাহানের চোখে। স্বাভাবিক গলায় বলে, এত হিংসুটে কেন আপনি? তোর জন্য হিংসা কেন? মানুষও খুন করতে পারি আমি। আমার জন্ম মৃত্যু তুই, আমার দীর্ঘশ্বাসও তুই, আমার জীবনের সূর্যোদয়ের শেষ প্রহর তুই। প্রহর নির্নিমেষ তাকিয়ে থাকে আজরাহানের দিকে। ছোট ছোট কয়েকটা কথা বলতে আজরাহানের ফর্সা মুখ রক্তিম রং ধারণ করেছে। চোখের সাদা অংশ রক্তলাল। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে আজরাহানের, যার প্রতিটি আওয়াজ প্রহরের হৃদকম্পন থমকে দিচ্ছে। আজরাহান আবারও বলল, বস, সময় নেই আমার। আর আমার কথা যেন মনে থাকে, আমি যদি ভালোবাসতে পারি তা পাওয়ার জন্য মরতেও পারি, আর মারতেও পারি। প্রহর শান্তভাবে বাইকে উঠে বসে। আজরাহানের এই রূপ নতুন নয়। যখন থেকে আজরাহান বুঝতে পেরেছে প্রহর ওর প্রতি দুর্বল, আজরাহান ওর প্রতিটি কথা আর কাজে প্রহরকে বুঝিয়ে দিয়েছে ও কতটা ভয়ঙ্কর হতে পারে। সেদিন শুধু মার্শিয়াদের সাথে মোবাইলে কথা বলার অপরাধে অন্ধকার ছাদে প্রহরকে একা 1 ঘন্টা আটকে রাখে আজরাহান। পরন্ত শীতের রাতে ঝিরঝিরি ঠান্ডা বাতাসে প্রহরের কাঁপন উঠে যায়। সেদিন সারা রাত আজরাহান প্রহরের ঘরে ছিল। ঠান্ডা লেগে মাথায় ঝিম ধরে যায় প্রহরের, গায়ে জ্বর জ্বর ভাব দেখা দেয়। প্রহরকে মেডিসিন দিয়ে নিজের হাতেই লং, দারুচিনি, আদার রস দিয়ে রংচা বানিয়ে তাতে লেবু চটকে সারা রাতে 2-3 বার খাওয়ায়। সারা রাত ওর বিছানার কাছেই চেয়ার পেতে তাতে হেলান দিয়ে বসেছিল আজরাহান। সারা রাত অক্ষিপল্লব খুলে বিনিদ্র রজনী কাটায় আজরাহান। শীতল বাতাসে প্রহরের গলায় দলা পাকিয়ে যায় কফ। পুরো রাতে একটু পরপর কেশে উঠছিল। শেষ রাতের দিকেই চোখ লেগে আসে প্রহরের। ভোরের সূর্য তার মিষ্টি রোদের আভা পৃথিবীর বুকে
ছড়িয়ে দেওয়ার পূর্ব মুহূর্তে আজরাহান বেরিয়ে আসে প্রহরের ঘর থেকে। ভেজা চুল কোনো রকমে শাড়ির আঁচলে ঢেকে সিঁড়ি দিয়ে নেমে আসছিল নন্দিতা। আজরাহানের চোখে চোখ পড়তেই চোখ নামায় নন্দিতা। আজরাহান নন্দিতার দিকে চোরা চোখে তাকিয়ে আবার চোখ নামায়। ওকে পাশ কাটিয়ে নিজের ঘরের দিকে যায় আজরাহান। আজরাহান যেতেই প্রহরের ঘরের দরজা হালকা ধাক্কা দিয়ে ভেতরে তাকাতেই নন্দিতা দেখে প্রহর ঘুমে বিভোর। স্মিত হাসে নন্দিতা। এই বাড়িতে আসার পর আরও অনেক কিছুই দেখেছে নন্দিতা, তাই এসব নিয়ে আর ভাবিনি সে। প্রহরকে দেখেই হোঁচট খায় মার্শিয়াদ। ও আশা করেনি আজরাহান ওকে সাথে করে নিয়ে আসবে। গাঢ় লাল রঙের ড্রেস পরেছে প্রহর, চুলের একপাশে সিঁথি করে তা ছড়িয়ে রেখেছে পিঠের ওপর। মার্শিয়াদকে শুধু একবার অস্পষ্টভাবে জিজ্ঞেস করেছিল যে সে কেমন আছে, আর কোনো কথা বলেনি প্রহর। আজরাহানের পাশ ঘেঁষেই বসে আছে প্রহর। কাতর দৃষ্টিতে মার্শিয়াদের দিকে কয়েকবার তাকিয়ে আবার চোখ ফেরায়, কিন্তু কোনো কথা বলল না। রাতের তমসা প্রগাঢ় হতে লাগলো। নিশ্চুপ হয়ে বসে আছে তিনজন। প্রহরের দম বন্ধ হয়ে আছে। সারাদিনে লাখখানেক কথা বলা প্রহর গত 15-20 মিনিট যাবৎ একটা কথা বলতে পারছে না। মার্শিয়াদ অনলাইনে চ্যাটিং করে যাচ্ছে নুরাইশার সাথে। একটু পরপর অধর প্রশস্ত করে চোখে হাসে মার্শিয়াদ। আজরাহান শক্ত হয়ে বসে আছে। মনে মনে অভব্য গালি দিয়ে যাচ্ছে আশফিককে। আশফিকের আসার কথা, ওর জন্যই বসে আছে ওরা। কিন্তু মহান আশফিক তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বের হয়েছে। আজরাহানের মাথার রাগে ফেটে যাচ্ছে। মনে মনে আশফিককে কয়েকটা লাথি উষ্টা তো মেরেই দিয়েছে, এখন শুধু তার দৃশ্যমান হওয়া বাকি। প্রহর মার্শিয়াদের দিকে তাকিয়ে একটু অবাক হয়। কোনো মানুষ শুধু শুধু হাসে? প্রহরের ইচ্ছে করছে মার্শিয়াদের মোবাইলের মধ্যে ঢুকে একবার দেখতে এমন কি চলছে সেখানে। কিন্তু পাশে যে বুনো গরিলাটা বসে আছে, এখান থেকে নড়লেই তো ওর হাড়গোড় ভেঙে ওকে নাস্তানাবুদ করে ছাড়বে। তাই মনের কথা মনে রেখেই আবারও শান্ত মনে বসে থাকে প্রহর। ডোরবেল বাজতেই উজ্জ্বলিত হয়ে প্রহর বলল, আমি যাই। মার্শিয়াদ মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। দৌড়ে গিয়ে দরজা খুলে দীপ্ত হাসে প্রহর। ইনশিরা প্রহরকে দেখে স্মিত হাসে। আশফিক ফিকে গলায় বলল, কখন এসেছিস তুই? প্রহর সরস গলায় বলল, অনেকক্ষণ। তুমি এসো, তোমার ঠ্যাং ভাঙবে রাহান ভাইয়া আজ। গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি। আশফিক ফিসেল হাসে, ভ্রু নাচিয়ে বলল, তোকে কে বললো আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গিয়েছি? তাহলে কি বউ নিয়ে ঘুরতে গিয়েছিলে? কথা শেষ করেই প্রহর খলখলিয়ে হেসে ওঠে। শান্ত গলায় আশফিক বলল, এখন কি ঢুকতে দিবি নাকি এখানে দাঁড় করিয়ে রাখবি? ও সরি, এসো। আজরাহানকে দেখেই চোখ মুখ শক্ত করে ইনশিরা। আজরাহান ইনশিরার দিকে তাকিয়ে আশফিককে উদ্দেশ্য করে ফিসেল গলায় বলল, একবারে বাচ্চা নিয়েই ফিরতি, খামাখা সময় নষ্ট করলি কেন? ইনশিরা উত্তেজিত গলায় বলল, ভদ্রভাবে কথা বলো আজরাহান। আজরাহান শক্ত কণ্ঠে বলল, গায়ে মানে না আপনি মোড়ল। আমি কি তোমাকে কিছু বলেছি? আমার ভাইকে বলেছি। তোমার এত জলে কেন? ইনশিরা তেতে ওঠা গলায় বলল, এইসব কি ধরনের ভাষা তোমার? খাঁটি বাংলা প্রচলিত ভাষা, ও তুমি বুঝবে না। বেশি আর্টিফিশিয়াল শিক্ষিত হলে যা হয় আর কি। আশফিক, তুই শেষে না তোর ভবিষ্যৎ সংস্কৃত ভাষায় বিশেষজ্ঞ হয়। ইনশিরা দাম্ভিকতার সাথে বলল, যেমনই হোক, তবে তোমার মতো লাফাঙ্গা না হোক। মার্শিয়াদ কঠিন গলায় বলল, স্টপ দিস শিরা, নাও গো টু ইয়োর রুম। রেড চিলে আপনিও শিরার ঘরে যান। প্রহর দুইবার মাথা হেলায়। মার্শিয়াদ আজরাহানকে গাঢ় ও চিন্তিত গলায় বলল, সমস্যা কি তোর? আমাকে তো সহ্যই হয় না, এখন শিরার সাথেও। আজরাহান উচ্চ গলায় বলল, তোদের দুজনকে আমার সহ্য হয় না। যদি আইন দুটো খুনের জন্য শাস্তির বিধান করার না হতো, তাহলে সবার আগে আমি তোদের দুজনকেই খুন করতাম। মার্শিয়াদ স্মিত হেসে শান্ত গলায় বলল, তোর গলায় ফাঁসির দড়ির জন্যে আমার একটা কলই যথেষ্ট। আজরাহান ব্যস্ত হয়ে কাউচ থেকে উঠে মার্শিয়াদের কলার চেপে ফ্যাসফ্যাসে গলায় বলল, কর দেখি তোর কোন বাপ আসে। মার্শিয়াদ ছোট্ট করে হেসে শান্ত গলায় বলল, কুল ম্যান কুল। আমার বাড়িতে কি রক্তের গঙ্গা বইয়ে দিবি নাকি? আশফিক সব্যস্ত হয়ে আজরাহানকে সরায়। কাউচে বসিয়ে দীপ্ত কণ্ঠে বলল, কি শুরু করলি তুই? এদিকে প্রহরকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস আর ব্যবহার করছিস বাচ্চাদের মতো। বিয়ের পর তোকে সামলাবে না, তোর বাচ্চাদের সামলাবে। আজরাহান কুরুর দৃষ্টিতে তাকায় আশফিকের দিকে। মার্শিয়াদ ফিসেল হেসে বলল,
এখন বল কেন এসেছিস? আজরাহান গাঢ় গলায় বলল। আমি কুহুকপুর যাব। আশফিক হকচকিয়ে বলল। তোর মাথা খারাপ? কেন যাবি আবার? আজরাহান সম্পূর্ণ ঘটনা খুলে বলল। চিন্তার ভাঁজ পড়ে মার্শিয়াদের কপালে। আশফিক বিস্মিত নয়নজোড়া আরও প্রশস্ত করে শোনে আজরাহানের কথা। উৎসুক গলায় আশফিক বলল। তার মানে প্রহর কুহুকপুরে থাকতো? আজরাহান নরম গলায় বলল। আই থিঙ্ক সো। তোর কি মনে হয় তুই ওর ফ্যামিলিকে খুঁজে পাবি? চেষ্টা করতে দোষ কি? মার্শিয়াদ এক শীতল নিঃশ্বাস ছেড়ে শান্ত গলায় বলল। ব্যাড আইডিয়া। আজরাহান আহত গলায় বলল। ওয়াই? মার্শিয়াদ হেলান ছেড়ে সোজা হয়ে বসে সহজ ও স্বাভাবিক গলায় বলল। ঘটনা 3 বছর আগের। আর রেড চিলি কোনো সাধারণ জায়গা থেকে আসেনি, হিউম্যান ট্রাফিকিং গ্যাংয়ের কাছ থেকে এসেছে। যাদের ব্ল্যাক শ্যাডো ধরেছে তারা নিতান্তই চুনোপুটি। রেড চিলি সেখান থেকে তার বাড়ি ফেরেনি। যদি তারা তা জানতে পারে আদেও তার ফ্যামিলিকে ওই গ্যাং ছেড়ে দিবে, আর যদি দেয় তবুও আমার মনে হয় না ওখানে আমাদের কারোই যাওয়া উচিত। আশফিক উদ্বেলিত গলায় বলল। প্রহরকে ওদের হাতে কে দিতে পারে? আশফিকের কথায় বিচলিত হয় মার্শিয়াদ আর আজরাহান। ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে আজরাহান, দাঁত কিরমিরিয়ে বলল। সে যেই হোক, একবার হাতের কাছে পাই ওকে। যদি আমি ওর জীবনের শেষ সূর্যাস্ত না দেখিয়েছি তাহলে আমিও। আজরাহান করিম আহমেদ নই, হ্যাঁ তাই তো? হা হা করে হেসে ওঠে মার্শিয়াদ আর আশফিক। কর্জিত চোখে তাকায় আজরাহান। ওদের কথার ফাঁকেই সেখানে এসে দাঁড়ায় প্রহর আর ইনশিরা। প্রহরকে দেখেই বিমোহিত মুগ্ধের মতো আবিষ্ট নয়নে তাকিয়ে থাকে আজরাহান। একটা মেরুন রঙের শাড়ি পরেছে প্রহর। একটু আগে আশফিকের সাথে গিয়ে তা নিয়ে এসেছিল ইনশিরা। আজরাহান হাজার চেয়েও ওর চোখ সরাতে পারছে না। ইনশিরা মিষ্টি হেসে চোখ দিয়ে ইশারা করে মার্শিয়াদকে। এটাই জিজ্ঞাসা করছে শাড়িতে প্রহরকে কেমন লাগছে। মার্শিয়াদ চোখের কোণ ক্ষীণ করে উঠে দাঁড়ায়, রাশভারী গলায় আশফিককে বলল। চল, তোর সাথে আমার কথা আছে। আশফিকও মার্শিয়াদকে অনুসরণ করে। একরকম টেনেই ইনশিরাকে সাথে নিয়ে যায় মার্শিয়াদ। ইনশিরা চোখ মুখ বিকৃত করে মনে মনে শাসায় মার্শিয়াদকে। এত কষ্ট করে ওই একটুখানি বাবরি ডলটাকে মার্শিয়াদের জন্যই সাজিয়েছিল ইনশিরা, কিন্তু এই হাদারাম এই কিন্ডার গার্ডেন অসভ্য আজরাহানের কাছে রেখে এলো ওই ছোট্ট বারবি ডলটাকে। না জানি ওই অসভ্যটা কি করে ওর সাথে। বিবিধ চিন্তা ঘুরপাক খাচ্ছে ইনশিরার ছোট্ট মস্তিষ্কে। লজ্জা মিশ্রিত চোখে প্রহর তাকায় আজরাহানের দিকে। আজরাহান জ্বলন্ত চোখে আবদ্ধ করে রেখেছে প্রহরের নিলিপ্ত স্নিগ্ধ মোহনীয় চেহারায়। প্রহর ফাঁকা ঢোক গেলে আজরাহানের বারন্ত পদযুগল যেন অন্তর কাঁপিয়ে দিচ্ছে প্রহরের। পাতলা শাড়ির আঁচল ছড়িয়ে আছে প্রহরের কাঁধে। ফর্সা মেধহীন পেট পুরোই দৃশ্যমান। আজরাহান হালকা পায়ে একদম ওর সামনে গিয়ে দাঁড়ায়। একটানে ওকে মিশিয়ে নেয় বুকের সাথে। গাঢ় ও শান্ত গলায় বলল। শাড়ি কেন পরেছিস তুই? তোকে না বারণ করেছি? প্রহর নিস্তেজ ও আহ্লাদি গলায় বলল। ইনশিরা আপু পরিয়ে দিয়েছে। ওই শিরনি বললার তুই পরে নিলি? রাহান ভাই লাগছে আমার। আজরাহান শক্ত হাতে প্রহরের কোমর চেপে ধরেছে। কথার প্রগাঢ়তা বাড়ার ফলে আজরাহানের বলিষ্ঠ হাতের বাঁধনও শক্ত হতে থাকে। আজরাহান হিসিয়ে বলল। শাড়ি পরে মার্শিয়াদের সামনে কেন এসেছিস তুই? প্রহর কাতল গলায় অস্ফুট ভাবে বলল। রাহান ভাই ব্যথা লাগছে আমার, ছাড়ুন প্লিজ। আজরাহান ওর হাতের বাঁধন হালকা করে। প্রহর প্রাণের শ্বাস নেয়। আজরাহানের শরীরের উষ্ণতায় ঘোর লেগে আসে প্রহরের। কম্পন উঠে প্রহরের শরীরে। অনুরণন হয় প্রহরের অষ্টদয়ে। আজরাহানোর নাক ডুবাই প্রহরের কাঁধে ছড়িয়ে থাকা কতিপয় চুলে। মোহনীয় ঘ্রাণ তার। প্রহরের শরীরের গোলাপের মিষ্টি গন্ধ মাতাল করে দিচ্ছে আজরাহানকে। আজরাহান শীতল কণ্ঠে বলল। আর কখনো শাড়ি পরবি না তুই। বিয়ের পর আমি নিজ হাতে তোকে শাড়ি পরাবো। আজরাহানের উষ্ণ নিঃশ্বাসের মিষ্টি গন্ধ নাকে লাগে প্রহরের। বিমোহিত মুগ্ধতা আচ্ছন্ন করে রেখেছে ওকে। প্রহর অক্ষিপুট ফেলে সম্মতি দেয়। আজরাহান ওর ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে প্রহরের নিচের ঠোঁটে হালকা ঘষা দেয়। প্রহর মোহবিষ্ট চোখে তাকিয়ে আছে। আজরাহান ধীরে ধীরে ওর অধরযুগল এগিয়ে নেয় প্রহরের পাতলা গোলাপি ঠোঁটের দিকে। দীর্ঘ সময় নিয়ে এসে গাঢ় চুম্বন করে প্রহরের ঠোঁটে। ব্যালকনির সম্মুখ পানে মুখ করে দাঁড়িয়ে আছে মার্শিয়াদ। মার্শিয়াদ থেকে হালকা দূরত্বে দাঁড়িয়ে আছে আশফিক। নিষ্প্রভ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মার্শিয়াদের দিকে। মার্শিয়াদ আকাশ দেখছে। বিশাল আকাশ জুড়ে একটাই চাঁদ।
এই এক চাঁদের বিচ্ছুরিত আলোয় পুরো ধরনী রক্ষা পায় রাতের তমসা থেকে। হাজারো তারার আলো ফিকে পড়ে ওই চাঁদের আলোয়। রাতের আকাশ তাকে ছাড়া একদম শূন্য। তার আলো না থাকলে সন্ধ্যা রাতের পরেই ধরনী প্রলীন হয়ে যেত অন্ধকারে, পুরো পৃথিবী ডুবে যেত অন্ধকার সাগরে। চাঁদের মূল্য তাই রাতের আকাশ বোঝে, তবে মার্শিয়াদ আজও তার পৃথিবীতে আসার কারণ বোঝে না। নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় আশফিক বলল। তুই ঠিক আছিস মার্শিয়াত? অস্ফুট স্বরে মার্শিয়াদ বলল। হুম। আশফিক উৎসুক গলায় আবার বলল। যা হচ্ছে তা ঠিক হচ্ছে তো? হুম। আশফিক জ্বলে ওঠে, তপ্ত গলায় বলে। কি হু হু করছিস? কথা বলতে পারিস না? মার্শিয়াদ নীরস গলায় বলল। ইচ্ছে করছে না। ফুঁসে ওঠে প্রদীপ্ত গলায় ইনশিরা বলল। ওই অসভ্যটাকে বাসর করতে দিয়ে আসলে? মার্শিয়াদ উত্তেজিত গলায় বলল। স্টপ দিস ননসেন্স শিরা। মার্শিয়াদের উচ্চ আওয়াজ কোনো প্রতিক্রিয়া করল না ইনশিরা। অবিচলিতভাবে ট্রেতে করে নিয়ে আসা কফি তুলে দেয় মার্শিয়াদ আর আশফিকের হাতে। আশফিক চুমুক দেয় কফির মগে, শরৎ চোখে তাকিয়ে দেখে ওদের দুজনকে। মার্শিয়াদ আর ইনশিরার সম্পর্ক আজও বুঝতে পারছে না আশফিক, কিন্তু তা প্রেম সম্পর্ক নয়। ওদের দুজনের মধ্যে যা আছে তা এর ঊর্ধ্বে। কিন্তু তাতে বিন্দু সম চিন্তিত নয় আশফিক, কারণ সে তার ভালোবাসার সরল স্বীকারোক্তি পেয়েছে। সে এখন আত্মবিশ্বাসী যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি চীনের প্রাচীরের মতো প্রাচীর ঘেরা ইনশিরা এর নরম হৃদয়ের কোথাও সে জায়গা পেয়েছে। তাই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু মার্শিয়াদ, ওর মনের কোথাও এখনও রবীন্দ্রনাথের সেই অপরিচিতা গল্পের কল্যাণীর মতো অনুপম রূপী মার্শিয়াদের হৃদয়ের কোনো একটা বিশাল জায়গা জুড়ে এখনো প্রহরের বাস। হয়তো অনুপমের মতো প্রহরের ওই অধর জোড়ায় খুশির হাসি দেখে মার্শিয়াদও ভাবে, এই তো আমি জায়গা পাইয়াছি। বলা বাহুল্য আজ মার্শিয়াদের জন্যই প্রহর আজরানের জীবনে পুষ্পকানন ভরার বসন্ত হয়ে এসেছে, যার সৌরভে মাতোয়ারা আজরাহান আজ সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছে। হয়তো মার্শিয়াদের প্রতি এক নিরঙ্কুশ ভালোবাসার কারণে আজরাহানকে একদমই সহ্য করতে পারে না ইনশিরা। আজ সকাল থেকে মন খারাপ প্রহরের। আজ ওর জন্মদিন, অথচ কারো মনে নেই। সকালে উঠেই সবকিছু যেন একটু বেশি অস্বাভাবিক মনে হলো। অন্যদিন আজরাহান অনেকটা উচ্ছ্বাসিত থাকে, বক বক করেই সারাদিন পার করে, কিন্তু আজ কেমন যেন গুমট হয়ে আছে। খাবার টেবিলে মুখে আমাবস্যা নিয়ে বসে আছে প্রহর। আসলে প্রহরের জন্মদিন কবে তা কেউ জানে না। আজকের এই দিনেই 4 বছর আগে প্রহর এ বাড়িতে আসে, আর এই দিনটাকেই ওর জীবনের নতুন জন্মদিন হিসেবে ধরা হয়। ম্লান মুখে আজরাহানের পাশেই বসে প্রহর। স্কুলে যাওয়ার জন্য একদম তৈরি হয়েই বেরিয়েছে রুম থেকে। আজরাহান খেয়ে যাচ্ছে। বিরস গলায় বলল প্রহর। রাহান ভাইয়া। আজরাহান সরল দৃষ্টিতে তাকিয়ে মুখে জ্যাম পাউরুটি পুড়ে ভজ ভজ আওয়াজ করে বলল। বল। আপনার কি কিছুই মনে নেই? মুখে দেওয়া পাউরুটি চিবিয়ে শেষ করে আজরাহান। কেমন যেন গলায় আটকে আছে। টেবিলের ওপর থেকে এক গ্লাস পানি নিয়ে তা ঢক ঢক করে গিলে নেয়। নির্নিমেষ তাকিয়ে আছে প্রহর। এক বৃহৎ ঢোক গিলে শান্ত গলায় আজরাহান বলল। আমার সব মনে আছে, তুই একবার বল কোন কথাটা মনে করতে হবে। জ্বলে ওঠে প্রহর, তেতে ওঠা গলায় বলল। সরেন। গজ গজ করতে করতে চেয়ার ছেড়ে ওঠে প্রহর। আজরাহান উঁচু গলায় চেঁচিয়ে বলল। কিরে, না খেয়ে চলে যাচ্ছিস কেন? সন্ধ্যার আগে কিন্তু আর খাবার পাবি না ডিঙি নৌকা। আরেক পিস পাউরুটি মুখে দিয়ে দুষ্ট হাসে আজরাহান। আজ আজরাহান কলেজ যায়নি। সারাদিন ছাদে কিছু একটা করেছে, কাউকে ছাদে যেতেও দেয়নি। প্রহরকে স্কুলে নিয়ে যায় সানোয়ার আহমেদ। শান্ত পরিশ্রান্ত হয়ে ফিরে প্রহর। মুখটা একদম মলিন হয়ে আছে। ঘরে ঢুকতেই ড্রয়িং রুমে কাউচে মার্শিয়াদকে বসা দেখেই প্রহরের নিষ্প্রভ নেত্রযুগল মুহূর্তেই জল জল করে ওঠে। উচ্ছ্বাসিত গলায় বলে। যান ভাইয়া। প্রহরের মিষ্টি আওয়াজে সম্বিত ফেরে মার্শিয়াদের। দরজার কাছে তাকাতেই প্রহরকে দেখে মিষ্টি হাসে। নরম পায়ে এগিয়ে আসে প্রহরের কাছে। উচ্ছ্বলিত গলায় প্রহর বলল। কেমন আছেন জান ভাইয়া? ভালো, আপনি কেমন আছেন? আমিও। কখন এসেছেন? একটু আগেই। মার্শিয়াদ স্মিত হাসে, স্বাভাবিক গলায় আবার বলল। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে রেড চিলি। প্রহর একগাল হেসে গদগদ গলায় বলল।
আপনার মনে ছিল জান ভাইয়া? মার্শিয়াদ শান্ত ও স্বাভাবিক গলায় বলল। আপনাকে কি আমি ভুলতে পারি? প্রহরের চোখ দুটো চকচক করে ওঠে, বিষণ্ণ চেহারায় খুশির ফোয়ারা বইতে থাকে। সিঁড়ি বেয়ে নেমে আসছে আজরাহান। ওদের দুজনকে হেসে হেসে কথা বলতে দেখে চোখ মুখ শক্ত করে আজরাহান। মাথার দুপাশে শিরা দুটো অবচেতন মনেই দপদপ করতে লাগলো। আজরাহান আজও বোঝে না কেন ও মার্শিয়াদকে প্রহরের আশেপাশে সহ্য করতে পারে না। মার্শিয়াদের সাথে কথা বলতে দেখলেই ওর মনে হতে থাকে কেউ যেন ওর কাছ থেকে ওর কলিজা ছিনিয়ে নিতে চাইছে। বুকের কোথাও ওর ফাঁকা ফাঁকা লাগে। আজরাহানের অগোচরেই ওর অক্ষিযুগল আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতো ফুটতে শুরু করে। আজরাহানকে দেখে বিষম খায় প্রহর। ওর চোখের দিকে তাকাতেই যেন প্রহরের পৃথিবী থমকে যায়। ফর্সা মুখের কোথাও নির্মলতা নেই। উগ্রমূর্তি ধারণ করেছে আজরাহান। প্রহর আর কোনো কথা বলে না। নিশ্চল দৃষ্টিতে আজরাহানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে প্রহর। মার্শিয়াদের দিকে কাতর চোখে তাকিয়ে নিজের ঘরের দিকে চলে যায় প্রহর। ভীষণ রাগ হচ্ছে প্রহরের। এই মানুষগুলো ওকে নিরঙ্কুশ ভালোবাসে, ওর ছোট ছোট প্রয়োজনও খেয়াল রাখে। কিন্তু আজকের এই দিন তো ওর জীবনের সবচেয়ে আনন্দের দিন। এই দিনেই ও মুক্তি পেয়েছে ওর বন্দি জীবন থেকে, মুক্তির স্বাদ আস্বাদন করেছে। সবাই না হয় ব্যস্ততায় ভুলেই গিয়েছে, কিন্তু ওর রাহান ভাইয়া, সে কি করে ভুলে গেল? এত তাড়াতাড়ি কেন এসেছিস? যা হওয়ার তা তো সন্ধ্যায় হবে। মার্শিয়াদ অলস ভঙ্গিতেই জবাব দেয়। এখন কি তোর বাসায় আসতে আমাকে সময় দেখতে হবে? আজরাহান উষ্ণ গলায় বলল। কেন, এটা কি তোর শ্বশুরবাড়ি মনে হয়? মার্শিয়াদ স্মিত হেসে ফিসেল গলায় বলল। তুই রাজি থাকলে আমার আপত্তি নেই। আজরাহানের মস্তিষ্কের নিউরনগুলো বেপরোয়া গতি বাড়ায়। ক্রোধনীত চোখে তাকিয়ে থাকে মার্শিয়াদের দিকে। মার্শিয়াদের কথা অস্ফুট শুনতে পায় সানায়া। এক আশার ক্ষীণ প্রদীপ আভা ছড়াতে থাকে তার মনে, যার দ্যুতি তার চেহারায় পরিস্ফুটন হয়। চেঞ্জ করে বিছানায় ধপাস করে বসে প্রহর। কিছুই ভালো লাগছে না তার। এমনটা হওয়া কি খুব বেশি জরুরি ছিল? গোধূলির আবির রং ছেয়েছে আকাশ। কমলা রঙে ছড়াছড়ি পূর্বের আকাশ জুড়ে। মাগরিবের আজানের মিষ্টি সুরে ঘোর কাটে প্রহরে। উজু করে নামাজ পড়ে আবারও বিমর্ষ মন নিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। এই সময়টা অনেক অদ্ভুত। না সূর্যের তেজি রশ্মি, না চাঁদের স্নিগ্ধ কিরণ, কোনোটাই নেই। তবুও পৃথিবী জুড়ে এক অমোঘ মায়া ছড়িয়ে আছে। দিনের শেষ, রাতের শুরু তো হবেই। জানালা দিয়ে শিরশিরে বাতাস আছে। কম্পন দিয়ে ওঠে প্রহরের শরীর। তাই থাই গ্লাস টেনে তা লাগিয়ে দেয়। শরতের শেষ হতে চলল। রাতের শুরুতে তেমন শীত না থাকলেও রাতের শেষ প্রহরে কাঁপন ওঠে শরীরে। ধরাস করে দরজা খুলে ভেতরে আসে সানায়া। প্রহরকে কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে আসে বাহিরে। বিস্মিত চোখে তাকিয়ে থাকে প্রহর। পুরো ড্রয়িং রুম বেলুন আর কালারফুল ফিতে দিয়ে সাজানো। মার্শিয়াদ, সামান আর ওদের পরিবারের সবাই উপস্থিত, কিন্তু আজরাহান ছিল না। এক এক করে সবাই উইশ করে প্রহরকে। কেক কাটে, তা খাইয়ে দেয়। প্রহরের চোখ ছলছল করে ওঠে। রক্তের সম্পর্কবিহীন এই মানুষগুলো ওকে যে ভালোবাসা দিয়েছে তা কোনোভাবেই শোধ করতে পারবে না। কিন্তু প্রহরের কাতর দুই চোখ তার রাহান ভাইয়াকে খুঁজে চলছে। সানায়া ওকে এক পাশে টেনে নিয়ে ফিসফিসিয়ে বলল ছাদে যেতে। আজরাহান সেখানেই প্রহরের জন্য অপেক্ষা করছে। প্রহর এক মুহূর্ত দেরি না করে লম্বা লম্বা পা ফেলে ছাদে উঠে আসে। বিমুগ্ধের মতো তাকিয়ে দেখছে চারপাশ। পুরো ছাদ জুড়ে কালারফুল লাইটিং করা। ছাদের ফ্লোর জুড়ে গোলাপের পাপড়ি বিছানো, সেই সাথে লাভ শেপের বেলুন। ছাদে লাগানো গাছগুলোতেও ছোট ছোট মরিচ বাতি লাগানো। দেখে মনে হচ্ছে আকাশে জুড়ে তারার ঝিকিমিকি। ছাদের কার্নিশের সেই হাসনাহেনা ফুলের গাছ থেকে ভেসে আসছে মিষ্টি গন্ধ। প্রহরের চোখের ভেতর প্রতিফলিত হচ্ছে ছাদে জ্বালানো লাইটের টিমটিম আলো। হঠাৎ একটা হিমেল হাওয়া এসে কাঁপিয়ে দেয় প্রহরকে। নরম পায়ে ওর পিছনে এসে দাঁড়ায় আজরাহান। দুই হাত দিয়ে প্রহরের কোমর জড়িয়ে ধরে ওর পিঠে পিঠ ঠেকায় নিজের বুকের সাথে। আজরাহানের শরীরের উষ্ণতায় কাঁপন থামে প্রহরের। আলতো করে নিজের চিবুক রাখে আজরাহান প্রহরের কাঁধে। আজরাহানের মুখের উষ্ণ ফুতে চোখ বন্ধ হয়ে আসে প্রহরের। আজরাহান আর একটু মিশিয়ে নেয় প্রহরকে নিজের সাথে। কানের কাছে মৃদু ছন্দে বলল, শুভ জন্মদিন মাই লিটল হার্ট।
আজকের এই দিনে আমার জীবনে আসার জন্য আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা নেবেন। আজরাহানের মুখে আপনি সম্বোধনে চকিত হয় প্রহর। ওর হাতের বাঁধনের মধ্যেই নিজেকে ঘুরিয়ে আজরাহানের মুখের দিকে মুখ করে দাঁড়ায়। গাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে আজরাহানের দিকে। প্রহর নিজের 2 হাত দিয়ে আজরাহানের বুক আঁকড়ে ধরে। শান্ত এবং উৎসুক গলায় বলে,